ওগো তোমরা কে কোথায় আছো? আমার খোকা বাবুকে এনে দাও, ওরা আমার খোকা বাবুকে মেরে ফেলবে। তোমরা আমার খোকা বাবুকে এনে দাও। কেঁদো না নন্দদা, ওরা দাদাকে বেঁধে মারছে শুনে বাবা খুব পুলিশে খবর দিতে গেছে। পুলিশ গিয়ে ঠিক দাদাকে উদ্ধার করে আনবে। কিন্তু তার আগেই যদি ওরা আমার খোকা বাবুকে মেরে দেয়। অমন অনুক্ষণে কথা কেন বলছো নন্দদা? মানুষ মারা কি অতই সহজ? কথা বাবু তো দেরি করছে কেন ছোট বাবু? এখনই আমার খোকা বাবুকে নিয়ে ফিরে আসছে না কেন? তবে কি ওরা মানে খোকা বাবুকে? পারিনি রে নন্দ, তোর খোকা বাবুকে ওদের হিংস্র কবল থেকে রক্ষা করতে পারিনি। তাহলে এখন দাদার কি হবে বাবা? ঈশ্বর যদি বাঁচিয়ে রাখে তবে এসে আমাদের মধ্যে ফিরে আসবে রে হৃদয়। নইলে মনে করব খোকার মুখে শেষবারে বাবা ডাক শোনা অনেক আগেই হয়ে গেছে। না বাবা না, অমন অলক্ষণে কথা বলো না। কাঁদছিস কেন হৃদয়, কাঁদছিস কেন? বরং ওই দু চোখে আগুন জ্বালা, প্রতিশোধের আগুন। যে আগুনে গিয়া ওই সালা লাই বংশটাকে জ্বলাইয়া পুড়িয়া শেষ করিয়া দে। কি বলছো মানি? ঠিকই বলছি। আমরা হিজড়া নাকি ওই হানারামটাকে এইভাবে ওরা এবারে অত্যাচার করছে। আমরা ঘরে না বসে থাকি, চলেন তো দাদা ওদের উপর গিয়া ঝাঁপাইয়া পড়ি। তোমার শরীর অসুস্থ, এই সময় উত্তেজিত হন মানি। উত্তেজিত কেন হব না? শালারা এমন অন্যায় করে, শালা আমাদের পোলাটারে মারধর করতেছে। আর আমরা কি হিজড়া যে আমরা সবাই মিলে ভয়ে চুপ করে থাকুম? চলেন তো হৃদয়, আমরা সবাই মিলে আবার যাই, ওদের গোষ্ঠী ষষ্ঠী পূজা করিয়া দিব। মানে তুমি শান্ত হও, আমাকে একটু সুস্থভাবে ভাবতে দাও। ভাবেন, আরো ভালো করিয়া ভাবেন। আর আপনাকে ভাবতে ভাবতে আমাদের পোলার সব শেষ হইয়া যাক। না বিজয় মশাই না, আপনি এমন কথা বলবেন না। হান্দারামটার জন্য আমাকে বড় কষ্ট হইতেছে রে বাপ। এত সহজ সরল পোলা, অন্যায় কি জিনিস সে বোঝে না, পাপ কারে কয় সে বোঝে না, সেটাও সে জানে না। তবু ওই ভগবান আমার এই পোলাটারে এমন ভাবে কষ্ট দিতে পারে। আর ওই দুঃখে তো আমাদের সোলনটা খাওয়া দাওয়া সব ভুইলা গেছে, শুধু কানতেছে আর কইতাছে। তুই এমন করে ছুটে এলি কেন? হানারাম আসছে। বাবু আসছে, দাদা আসছে। হায় রাম, শালা মরণের পর হইতে আইছে কেমনে? আমাদের হানারাম আসতেছে। হ্যাঁ, খুব ভালো। কোথায় আমার দাদা? দাদা কোথায়? দাদা তুমি কেমন আছো? দাদা তুমি কোথায় বলছো না কেন? বোবা হয়ে গেছে মন যে রে, বোবা হয়ে গেছে, বোবা হয়ে গেছে যে মন। হায় গো
শরীরের মাঝেও যত আছে ক্ষত, হৃদয়ে হয়েছে আর বেশি বিক্ষত। শরীরের মাঝেও যত আছে ক্ষত, হৃদয়ে হয়েছে আর বেশি বিক্ষত। চোখের জলে ভিজেছে বুক, চোখের জলে ভিজেছে বুক, জোরে চলেছে অনুপম। আয় আয় গো বোবা হয়ে গেছে যে মন। আয় গো বোবা হয়ে গেছে যে মন। আয় গো বোবা হয়ে গেছে না না, আমি কাউকে ছাড়বো না। যারা আমার খোকাকে এমন নির্মম ভাবে মেরেছে তাদের আমি উপযুক্ত শাস্তি দেব। আর সেই উচ্ছৃঙ্খল মেয়েটাকেও আমি না না, ওই 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 মেম সাহেব আমার কোনো ক্ষতি করেনি বাবা। বলুন বলুন, আমি তাহলে অনেক ক্ষতি করে দিয়েছি, অনেক ক্ষতি। কে বলেছে তুই তার ক্ষতি করেছিস? বরং তার জন্য তার অনেক তোর ক্ষতি হয়ে গেল। ক্ষতি ক্ষতি করিনি বুঝি? তাহলে ওরা যে বললো আমি নাকি সামান্য রক্ত পলিয়ে ওই বিয়ে করে নিয়েছি বলে মেম সাহেব বিয়ে হবে না। আমি আমি তার ছেলেতে রক্ত লাগিয়েছি বলেই আর কেউ কেউ তাকে বিয়ে করবে না। তাহলে তাহলে আমি তো ভুল করেছি বাবা, আমি মা ভুল করেছি, মহা পাপ করেছি, মহা পাপ। এ কি দাদা এসব আবল তাবল কি বলছে বাবা? তাহলে ওরা কি দাদাকে মেরে পাগল করে দিল? না না নন্দদা, তুমি শিগগির ডাক্তার থেকে নিয়ে এসো। আমি যাচ্ছি ছোট বাবু, আমি এক্ষুনি ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসছি। তুমি বরং খোকা বাবুর বিশ্রামের ব্যবস্থা করো। আমি যাবো আর আসবো, আমি যাবো আর আসবো। আমার কি মনে হয় জানেন দাদা, ওই হাঁদারামটা মারের সরে সালা পাগল হইয়াই গেছে। সে কি গো? তুমি কি বললে গো? আমার এমন সুন্দর ছেলেটা পাগল হয়ে গেল। উরি হাদারে, শেষ পর্যন্ত তোর কপালে এই ছিল রে বাপ। ও গো দাদা গো, তোমার কি হলো গো? চলো না, আমাকে একটু সুস্থ ভাবে ভাবতে দে। আর তুমি ভেবে কি করবে গো দাদা? যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেল। তবে আমিও তোমাকে একটা কথা বলে রাখছি দাদা, ওই হারামজাদি শয়তানি মেয়েটাকে আমি কিছুতেই ছেড়ে দেব না। এই কসল! মেয়েটার চুলের মুঠি ধরে গলা টিপে একেবারে শেষ করো। খোকা, তুই এ কি করছিস? ওরে বাবারে, এই যে দেখছি একেবারে বদ্ধ পাগল হয়ে গেছে। ওরে বুঝি আমাদের পাগলা গারদেই পাঠাতে হইব দাদা। না না, আমার দাদাকে কোথাও পাঠাবো না। দাদা আমাদের কাছেই থাকবে। আমার মনে হয় শোকে দুঃখে ও কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেছে। ওকে তো ভিতরে নিয়ে যা, চলো না। এসো দাদা, ওরা তোমায় অনেক কষ্ট দিয়েছে, এবার একটু বিশ্রাম করবে, এসো। তুই জানিস ভাই, ওলা ওলা আমি অনেক মেরেছে, তবু আমার থোলা থলিটাকে না কত বিক্ষত করে দিয়েছে। কিন্তু কিন্তু আমার একটুও কষ্ট হয়নি রে ভাই। কষ্ট হয়নি? একটুকু হয়নি। কষ্ট হবে কেমন করিলে? মেম সাহেব
ওই মেম সাহেব যে আমাকে নিজের হাতে মুক্ত করে দিয়েছে রে ভাই। আর ওই মুক্ত করে দিয়েই আমার সব কিছু কত দুল করে দিয়েছে। সেই মেয়েটা তোকে মুক্তি দিয়েছে? হ্যাঁ গো, কিন্তু 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 আমি তাহলে এমন খাতুন, আমি তার জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছি। নষ্ট। হে ভগবান, তুমি তুমি আমার সব সুখ নিয়ে আমার আমার ওই মেম সাহেবকে চুকি করো ঠাকুর। আমার সব সুখ নিয়ে আমার আমার মেম সাহেবকে চুকি করো। আমার মেম সাহেবকে চুকি করো। এ কি দাদা যে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল? দাদা তুমি যেও না, আমার কথা শোনো দাদা। মানে এখন আমি কি করব বলতে পারো ভাই? বহু সমস্যার জর্জরিত হয়ে আমি যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। সেই জন্যই তো কইছি দাদা, ওরে এখন আপনি পাগলা গারদেই পাঠাইয়া দেন, পরে সুস্থ হইলে না হয় ঘরে ফিরে আনুন। আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে আমার কি করা উচিত, কিন্তু তাই বলে পাগলা গারদে? না না না, আমাকে ভাবতে হবে, আমাকে আরো গভীরভাবে ভাবতে হবে। আমার খোকাকে যদি পাগলা গারদে পাঠাতে হয়, ওই স্বরূপাকে আমি ছাড়বো না। ওয়ে মানিক চাঁদ, ফেলারে তোর করোনা ভাইরাসের তুমি কি মনে করছো তোমার ছাদে দাদা ছড়া দিয়ে ওই হাঁদাটাকে পাগলা গারদে পাঠাবে? পাঠাবে, নিশ্চয়ই পাঠাবে, কারণ ওই পাগলাটারে আমার আরো ভালো করে পাগল সাজাইতে আমার বেশি দেরি হইব না। কিন্তু ধরো ওই পাগলাটাকে পাগলা গারদে না পাঠিয়ে বাড়িতে রেখে চিকিৎসা করাতে চাইলো, তাহলে তো তুমি কি করবে? তাহলে তো আমার কামটা আরো সহজ হইয়া যাইব। চলো না, কেমন করে? চলো না, আমি কামের কাম কাম দিয়াই করে, মুখে কিছু আমি কই না। তার মানে হইল আমি যে গোপন উদ্দেশ্য লইয়া এখানে আসি তার সাকসেস হবার কাম তো আমি অনেক আগেই শুরু করিয়া দিয়েছি। এবার শুধু একটা কামে আছে, ওই রায় মশাইয়ের সাথে হাত মেলাতে পারলে আমার কাম। ওই মানিকটা এবারে তো করোনা ভাইরাসের সালা মেয়ে যাচ্ছে বেইমান, যার জন্য কলেজে জল করে সালা রাত দিন আমি কাজ করছি, সেই সালিনাকে অন্য নেমে পঞ্চে বসে আছে। কেকার পচে বসে আছে রে ছড়া? ওই শালি ছুবড়ি। ও তাহলে নিশ্চয় আমার পচে বসে আছে, আমিও শালা ওর পচে। কি বললে? তুমিও ঝুমরির পঞ্চে বসে আছো? নিশ্চয়। কেন 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 থাকবো না? আমি যে শালা ওর দেখে ফেলেছি। কি দেখে ফেলছে দাদু? ওই যে চলিকা পাছা, তার মানে শেখ বিতে কি চিরি কাণ্ড বুঝলি? ঝুমরি বাথরুমে স্নান করছিল, আর আমি সারা চুপি চুপি যে ওই বাথরুমের ভুলুক দিয়ে শালা আমি সব দেখে ফেলি। সর্বনাশ সর্বনাশ! শুনলি? শালা ঝুরবে যদি জানতে পারে না, তোমাকে শালা মেরে ফেলবে। শালা মেরে ফেলবে? আমি তো শালা মরেই গেছি। আর আমার ওই মরা মন থেকে জেগে উঠেছে ওই রকম একটি কচি জোয়ান। তাই তো সেই কচি জোয়ান আজ কাগব
করে ফুটছে। এই মরেছে শালা, শালা ঘাটের মোড়া, কখন মরে যাবে তার ঠিক নেই, তার আবার শালা যৌবন টক পক করে কি বললি? বলি ঝুমরির পাছা দেখে তো ওর বাথরুমে ঢুকে পড়লে তো পাত্তা দাদু ওইখানে ঝুমরির কেলানি গোলানি খেয়ে তারপর যৌবনের সকলটা মিটিয়ে নিতে পারতে দাদু। বলছিস তুই বলছিস, কিন্তু ঝুমরি যদি রাগ করে? কেন রাগ করবো নাগর? তুমি আমায় নাগর বললে, আমি তাহলে তোমায় সখী বলে ডাকি। তাই ডেকো। জানো সখী, তুমি যেটা দেখার জন্য রুমে সেদিন ডেকেছিলে, হ্যাঁ সেটা আমি তোমার বাথরুমেই দেখে ফেললাম। ও দেখে কোনো লাভ নেই রে, ওটা বরং আমায় দেখার সুযোগ করে দে। চুপ কর শালা। হ্যাঁ, বলছিলাম কি নাগর, শুধু দেখলেই তো হবে না, সেটা ঠিকঠাক ব্যবহারটাও তো করতে হবে নাকি? বলছো তাহলে আজই না 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 না, আজ নয়, তুমি বরং কাল সন্ধেবেলায় আমার গোয়াল ঘরে যেও। কেন সখী, তোমার এত বড় অট্টালিকা থাকতে গোয়াল ঘরে কেন? আহা, বোঝো না কেন নাগর, ঘরে আমার কত লোকের আনাগোনা, কেউ দেখে ফেললে লোক জানাজানি হয়ে যাবে না, তার চেয়ে তুমি বরং গোয়াল ঘরেই যেও, কেমন? বেশ তাহলে গোয়াল ঘরে কাল সন্ধ্যাবেলা। বাবা শালি বেঈমান, এতদিন আমি তোর পেছনে ঘুরলাম, ও ফায়দা করলো না শালা বুড়ো ভাই। চুপ কর শালা। আমিও তার কাল গুয়ার ঘরে যাব। আমি গোয়াল ঘরে যাব। চুপ কর। যে যেমন লোক তার জায়গাও ঠিক তেমন, সব লোককে কি আর সব জায়গায় ডাকতে আছে? তাহলে শালা বুড়োরে তোর আপন আর আমি শালা পর। আমি তোকে কষ্ট বলেছি ঝুমরি, আমি শালা বিড়াল হয়ে আর মাছ জেগে বসে থাকতে পারবো না। শালা তোর মনটাই পরিষ্কার নয়, আমি আর তোর সঙ্গে কোনো কাজই করবো না। কাজ না করলে খাবি কি রে মাকড়া? এই শালা ঝুমরির দলে ভিড়েছিলি বলে দুবেলা ভালো মন্দ খেতে পাচ্ছিস, গলা পর্যন্ত মাল গিলতে পারছিস, নইলে তোর মতো মাকড়ার তো শালা কাজ করে দু পয়সাও রোজগার করার মুরদ নেই। যা ফট শালা ফট। এই শোন, আমি কি কাজ করবো না বলেছি নাকি? আসল কথা কি জানিস? কি? তোর গায়ে হাত দিলে না, এই গাটা যেন আমার শিরশির করে ওঠে। হ্যাঁ, আমার কি দোষ বল, আমার কি দোষ বল? আগুনে হাত লাগলে হাতে তো ছেঁকা লাগবে। তোর শরীরটা না মানে একেবারে যেমন আগুন, আচ্ছা আগুন। যতবার হাত দি ততবার আমি ছেঁকা খাই। দাঁড়া, তোর মনে আমি মলম ঘষে দিচ্ছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, রাগ করিস না মারে, রাগ করিস না। মাল খেয়ে আমি একবার বেসামাল হয়ে গেছিলাম, সেই সময় ধস্তাধস্তি করতে গিয়ে তোর ও জায়গায় কু জায়গায় কোথায় হাত লেগে গেছে, তুমি মানে রাগ করিস না মারে। ও বুঝতে পেরেছি, তার মানে তুই শালা আগে থেকেই আমার শরীরের যেখানে সেখানে হাত লাগানোর পারমিশন নিতে চাস, তাই না রে শালা? আচ্ছা ঠিক আছে, চল এদিকে আয়। শোন, ওই পাবলিককে বোকা বানানোর জন্য কিছুক্ষণের জন্য না হয় তোর ওই বেয়াদবিগুলো আমি সহ্য করব। এই গুগলু, ওই দেখ একটা সাহেব কেমন গটগট করে এইদিকে আসছে, মনে হচ্ছে শালাটার কাছে বহুত মাল করি আছে। অ্যাকশন শুরু কর গুগলু, নে স্টার্ট। আরে আয় না, হাতটা ধর না। আরে গুগলু, বাঁচাও, বাঁচাও।
হয়েছে, কেউ রক্ষা করো, রক্ষা করো, বাঁচাও। বাদশার এলাকায় এসে তারই আশিকের গায়ে হাত। বাদশা, তোকে তোকে আমি এত সহজে ছেড়ে দেব? বাদশা, ওকে তুই মারিস না রে, ওকে তুই ছেড়ে দে। না, ওকে ওকে আমি একেবারে জানে খতম করব। না না বাচ্চা না, ওকে মারিস না, ওর কোনো দোষ নেই। কি বললি? দোষ নেই? না গুরু, না গুরু, আমার কোনো দোষ নেই। তাহলে ঝুমরি আমার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল কেন? আর তুই বা কেন ওকে ধরে চাপটি করছিলি? ওটা ঝাপটা ঝাপটি নয় গুরু, ওটা ঝাপটা ঝাপটি নয়, ওটা একটা শিকার ধরার টোপ ফেলছি। শিকার ধরবার টোপ? হ্যাঁ গুরু, ওইভাবে আমরা মিথ্যে নাটক করি, আর সেই নাটকে কোনো পাবলিক যদি এসে পড়ে, সেই সময় পকেটটা ফাঁক করে আমরা কেটে ফেলি। কি বলছিস তুই? আজ আমরা নিজেদের ফাঁদে নিজেরাই ফেসে গেলাম গুরু। ওরে বাবা রে, শালা কোমরটা ভেঙে দিল রে। ওরে বাবা রে, শালা কোমরটা ভেঙে দিল। এই ঠান্ডাটা কদিন ধরে চলছে ঝুমরি? কেন কেন কথা বলছিস না কেন? বল। যদি যৌবন বেকারে তুই সহজ, তাহলে যৌবনটাকে তো কাজে লাগালে পারতিস। চুপ কর, নিজে তো জেলে থেকেও দুবেলা নিশ্চিন্তে দুমুঠো খেতে পাচ্ছিলি, কিন্তু এই ঝুমরি, যার এই পৃথিবীতে কেউ নেই, সে কোথায় থাকবে, কি খেয়ে বেঁচে থাকবে, সে কথা কি তুই একবারও ভেবেছিলি বাচ্চা? দুমুঠো খাবার তো ভিক্ষে করে জোগাড় করা যায় ঝরে। হ্যাঁ যায় যায়, ভিক্ষে করেও জোগাড় করা যায়, কিন্তু আমার মতো একটা যুবতী মেয়েকে কেউ ভিক্ষে দেয় না রে বাচ্চা। ভিক্ষে চাইতে গেলে ওরা আমার দিকে লালসা দৃষ্টিতে তাকায়, একটুখানি করুণা ভিক্ষের বদলে ওরা আমার শরীরটাকে ভোগ করতে চায়। ওরা খেলা বল বল ঝুমরি, ওদের সব করে আমি নিজের হাতে শেষ করে দেবো। না না না, একটা খুনের ঘটনায় জড়িয়ে জীবনের কয়েকটা বছর তো তুই নষ্ট করেছিস বাচ্চা। 2 নম্বরই ধান্দা বল আর লোক ঠকানোই বল। আমি না, আমি ওই ওই করে তোর জন্য অনেক টাকা জমিয়ে রেখেছি, আর সেই টাকা দিয়ে ব্যবসা করে তুই আবার সৎভাবে বাঁচ। সৎভাবে বাচ্চার মোহ আমার যে শেষ হয়ে গেছে রে ঝুমরি। কেন রে বাচ্চা? আমি জেল থেকে পালিয়ে এসেছি। তাহলে তাহলে তো পুলিশ তোকে আবার খুঁজতে আসবে। আপাতত সেই ভয় আমার কয়েকটা দিন নেই। ভয় নেই? না, পুলিশের খাতায় বাদশা হয়তো এখন মৃত। তার মানে? তার মানে শোন, তোকে সবটা ভুলিয়ে বলছি। ওই জেল ভেঙে পালানোর সময় আমি ওই ছুটে চলে যাই। যেতে যেতে আমি একটা ব্রিজের ওপর উঠে পড়ি, রক্ষীরা আমার রেখে তাড়া করে। আমি ওই রক্ষীদের গোলাগুলির মাঝে ব্রিজের ওপর চাপ দিই। তারপর ভাসতে ভাসতে নদীর চরে উঠে গিয়ে দেখি একটা অজানা লোক নদীর চরে বেহুশ হয়ে পড়ে আছে। তাকে মুহূর্তের মধ্যে আমার ওই কয়েকদিন পোশাকটাকে পরিয়ে দিয়ে আমার ওই তার পোশাকটা আমি তার গায়ে পরে নিয়ে আমি তাকে সারা নদীর চরে ফেলে দিলাম। সে কি? আর যদি ওই লাশটা পুলিশে পেয়ে যায়, তাহলে ভাববে ওই নদীর চরে পড়ে বাদশা মারা। বাচ্চা, পুলিশ যদি তোকে আবার দেখতে পায়? সেজন্যই তো আমি তোর কাছে কয়েকটা দিন লুকিয়ে থাকবো ঝুমরি। বাচ্চা, হ্যাঁ রে, কয়েকটা দিন আমি তোর কাছে লুকিয়ে থাকবো, যতদিন না দুনিয়া তোকে ভুলে যায়। मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में, ফাঁস করে দেবো। भुला दूंगा तेरी चाहत में। वो दुश्मन जमाना ऐसे ना भुलाना, मैं तुझको
वो दुश्मन जमाना मुझे ना भुला मैं तुझको मिला পাস করে দেবো তোমাদের সব গোপন কথা আমি ফাঁস করে দেবো। কি কি ফাঁস করে দিবি পাগলা? একটা সত্য, সত্য? হ্যাঁ সত্য, যে সত্যকে খুন করে তোমরা মিথ্যার মহল বানাতে চাইছো, সেই সত্যকে আমি টেনে বের করে নেবো। এই কে তুই? পেয়েছি, পেয়েছি। কি পেয়েছিস? একই অঙ্গে বহু রূপ, একদিকে রাম অন্যদিকে রাবণ, একদিকে ভীম অন্যদিকে দুঃশাসন, এরপরে শুরু হবে মহাসংগ্রাম। পাগলা মনের সঙ্গে মনের সংগ্রাম, এক রূপের সঙ্গে আর এক রূপের লড়াই। এই লড়াইকে জিতবে রাম না রাবণ, ভীম না দুঃশাসন। জানি না কেন যে মনের আকাশে ঘন মেঘেরি ছায়া, ঘন মেঘেরি ছায়া। জানি না কেন যে মনেরই আকাশে ঘন মেঘেরি ছায়া, ঘন মেঘেরি ছায়া। কোন জানা বেদনারি স্মৃতি, কোন জানা বেদনারি স্মৃতি বিকশ করেছে দিয়া, বিকশ করেছে দিয়া। জানি না কেন যে মনেরই আকাশে ঘন মেঘেরি ছায়া, ঘন মেঘে। ঠাকুরজি, তোমার চোখে জল, এ জল নয় বৌদি, এ আমার আনন্দের ফুলকুধারা। আনন্দের ফুলকুধারা? হ্যাঁ বৌদি, তার দাও সেই স্মৃতি চিহ্ন আজও আজও আমার অন্তরে মাঝে। ঠাকুরজি, সে আমার আমার এই মনে নতুন স্বপ্ন জাগিয়ে দিয়েছে বৌদি। এ তুমি কি বলছো ঠাকুরজি? এ তুমি কি বলছো? দেখো দেখো তো বৌদি, দেখো তো তার না স্বীকৃতি আজও আমার স্মৃতিতে জল জল করে চলছে কি না। ঠাকুরজি, বাঙালি মেয়েদের স্মৃতি যে প্রথম রাঙিয়ে দেয় সেই তো তার স্বামী, সেই তো তার ইহকাল পরকালের দেবতা, তাই না বৌদি? তাহলে সেও তো আমার। না ঠাকুরজি না, অনেক সময় পরিবেশ পরিস্থিতির চাপে পড়ে আমাদের সব ঘটনাকেই মেনে নিতে হয়। তাই বলছি
কাঞ্চনকে তোমাকে বিয়ে করতেই হবে। বৌদি তোমরা তোমরা কেউ আমার অন্তরটাকে দেখলে না। আমি যে তার কাছে যেতে চেয়েছিলাম বৌদি, আমি যে তার কল্পনার আঁকা দেবী প্রতিমা হয়ে আমি তার সব ফুল ভাগাতে চেয়েছিলাম, কিন্তু তোমরা তোমরা আমাকে হারিয়ে দিলে বৌদি। তার কাছে তোমরা আমাকে হারিয়ে দিলে। জি, সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, সত্যি যদি আমাকে বিশ্বাস করো, তাহলে আমার মাথার দিব্যি কাঞ্চনকে তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত হতেই হবে। তোমরা তোমরা কেউ আমার অন্তরটাকে দেখলে না বৌদি। আমি তো তার কাছে যেতে চেয়েছিলাম বৌদি। ঠাকুরজি, তুমি চুপ করো ঠাকুরজি, শান্ত হও। আমি আমি তোমার কথা দিলাম বৌদি, আমি তোমাদের সমস্ত কলঙ্ককে আড়াল করে ওই কাঞ্চনকে আমি বিয়ে করব। আমি জানতাম আমার বোন কনভেন্টে পড়া উচ্চশিক্ষিতা, তা সে কাঁচ আর কাঞ্চনের তফাৎটা বেশ ভালো করেই বোঝে। দাদা শোনা, ঠাকুরজি যখন মত দিয়েছে, যত শীঘ্র সম্ভব ঠাকুরজির বিয়েটা দিয়ে দাও। তুমি ঠিক বলেছো মন্দিরা, আমি আজ এই কাঞ্চনের বাবা মায়ের সাথে দেখা করে ওদের বিয়ের ডেটটা ফাইনাল করে নেব। আমি চাই আগামী 13 মার্চ ওদের বিয়েটা সম্পন্ন হোক। অসম্ভব, অসম্ভব? এ বিয়ে হবে না। হবে না কেন? হবে না মানে আমরা সবাই যখন রাজি, তোর মতামত আমরা কোনো গ্রাহ্যই করব না। তোমরা সবাই চাইলেও নিয়তি যে তা চায় না দাদা। নিয়তি? হ্যাঁ নিয়তি। দেবীর জীবনে ঘটা সেই দুর্ঘটনাকে কলঙ্কের স্বীকৃতি দিয়ে কাঞ্চনের বাবা মা দেবীকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেছে। না 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 না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। কাঞ্চন দেবীকে ভালোবাসে। আমার বিশ্বাস কাঞ্চন তার বাবা মায়ের মতামত অগ্রাহ্য করে দেবীকে বিয়ে করতে এগিয়ে আসবে। বাবা মার মধ্যে দেবীকে বিয়ে করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। কাঞ্চন! তাছাড়া আমার বাবা মা বলছিলেন, যেহেতু কেউ ওই দেবীর স্মৃতিতে রক্তের সিঁদুর লাগিয়ে দিয়েছে, সেহেতু দেবী অন্যের উচ্ছিষ্টা। কি বললে? কি আর বলে সেই কাঞ্চন? কলঙ্ক মেনে নিয়ে দেবীকে বিয়ে করতে বাবা মা আসবে। দেবীকে বিয়ে করতে কলঙ্ক মেনে নিয়ে যৌতুক? কি যৌতুক চান তোমার বাবার মা? নগদ 5 লক্ষ টাকা, 5 20 ভরি সোনা আর একটা বিদেশি কার, আর আর তার সামগ্রীর লিস্ট আপনারা ওই বাবা মার কাছ থেকে পেয়ে কাঞ্চন! এটা তো ঠাকুরজিকে পুত্রবধূ স্বীকৃতি দেওয়ার জন্য তোমার বাবা মায়ের দাবি, তাই না কাঞ্চন? আমার বোনকে তার সমস্ত কলঙ্ক মেনে নিয়ে স্ত্রীর স্বীকৃতি দেওয়ার জন্য তোমাকে কি যৌতুক দিতে হবে ভাই? ছি ছি ছি, এ আপনি কি বলছেন? দেবীকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করার জন্য কোনো যৌতুকই আমার প্রয়োজন নেই। কিন্তু কিন্তু এই হাবাগোবা রাস্কেলটা দেবীর স্মৃতিতে রক্তের সিঁদুর লাগিয়ে দিয়েছে বলে তাই। কাঞ্চন! কি বলে কাঞ্চন আমাকে নষ্ট করে দিয়েছে? একটা বাস্তববাদী ছেলে আবেগ আর আক্রোশের বশে দুপোটা রক্ত আমার এই স্মৃতিতে লাগিয়ে দিয়েছে, আর তাতে যদি আমি নষ্ট হয়ে যাই, তাহলে তুমি কি করেছো কাঞ্চন? আমার বোন, আমার ভালোবাসা আর আমার বিশ্বাসকে নিয়ে তুমি কি আমাকে সর্বশান্ত করে দাও? আমি বলো, সর্বশান্ত করে দাও। দেবী, ওভাবে কাঞ্চনের সঙ্গে তর্ক করা তোর উচিত হয়নি। আমি নিজে কাঞ্চনের বাবা মায়ের সঙ্গে দেখা করে তোদের বিয়ের ডেটটা ফাইনাল করব। দাদা শোনা, কিন্তু কাঞ্চনের বাবা মায়ের আকাঙ্ক্ষিত ওই যৌতুক তুমি কেমন করে দেবে? আমি দেব কেন? যার জন্যে দেবীর জীবন আজ বিপর্যস্ত, যার কলঙ্ক মাথায় নিয়ে দেবী আজ বিপর্যস্ত, তার সমস্ত টাকা আমি ওই পুণ্যবস্থানের কাছ থেকে আদায় করে নেব। এই অসম্ভব, এ কোনো মতেই হতে পারে না। তাছাড়া এত টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্যই ওদের নেই।
সামর্থ্য না থাকলে জেল খাটবে। একটা মেয়ের জীবন নষ্ট করার মূল্য ওদেরকে দিতেই হবে। চল। ঠিক এই কথা আমিও তোমাকে বলতে চাই। আজ তুমি যদি আমাকে বিয়ে না করো, সেটাও তো আমার জীবনে আর এক কলঙ্ক। এরপর যে আমাকে বিয়ে করতে এগিয়ে আসবে, সেও তো আমার এই কলঙ্ক ঢাকার মূল্য দাবি করবে। তা তোমার দেওয়া এই কলঙ্কের মূল্য কত কাঞ্চু? ঠাকুরজি, ঠাকুরজি তুমি চুপ করো তুমি। না না বৌদি না, এদেশের মেয়েদের জীবন বড় বিপন্ন। পদে পদে অপমানিত লাঞ্ছিত হওয়া যে এদেশের মেয়েদের জন্মগত প্রাপ্য। সামান্য একটা ঘটনাকে অজুহাত হিসেবে খারাপ করে এরা বারবার সম্মান আর রসিকতা নিয়ে করতে পারে না। চুপ করো ঠাকুরজি, চুপ করো তুমি। রসিকতা নয় দেবী, রসিকতা নয়। চুপ করো। তোমাদের অনেক কথা আমি শুনেছি, এবার আমার শেষ কথা তোমরা শোনো। কোন যৌতুক দেয় তো দূরের কথা, আর যদি কাঞ্চন আমাকে বিনা যৌতুকে বিয়ে করতে চায়, তবু ওকে আমি বিয়ে করব না। এ তুই কি বলছিস দেবী? আমি ঠিকই বলছি রে ছোট, আমি ঠিকই বলছি। চুপ করো, চুপ করো সভ্য সমাজের দল। তোমাদের এই নারী নোংরা লোভী জানোয়ারগুলো, তোমরা এই মেয়েদের নিয়ে জীবন তোমরা ছেড়ে মেরে খেলছো। কিন্তু না, এত সহজে আমি তোমাদের ছেড়ে মেরে খেলতে দেবো না। তাই আজ এই কাঞ্চনকে আমি একেবারে শেষ করে দেবো। বাঁচিয়ে দাও ঠাকুর, আমার মায়ের যদি কিছু হয়ে যায় আমি যে একা হয়ে যাব দয়াময়। কিন্তু আমার মায়ের টাকার ঋণ 1 মাসের মধ্যে আমি শোধ করবো কেমন করে? কোথায় পাবো এত টাকা? আমি এনেছি মোহন, এই নে টাকা। এই টাকাটা নিয়ে তুই শিগগিরই এখান থেকে চলে যা ভাই, শিগগিরই এখান থেকে চলে যা। আমি এখন কিন্তু মনে রাখিস ভাই, 1 মাসের মধ্যে টাকাটা ফেরত দিবি, নইলে তোর দিদি ভীষণ বিপদে পড়ে যাবে ভাই। তুই কিছু ভাবিস না রে দিদি। এই যে মন্দিরা বলে ব্যাপারখানা কি? আমার আলমারি খোলা আর আলমারি থেকে 50,000 টাকার বান্ডেল উঠাও। সর্বনাশ, আলমারিটা খোলা রেখে আমি চলে এসেছি। তুমি কতক্ষণ এসেছো? এই তো কিছুক্ষণ। না না, ও অনেকক্ষণ এসেছে। কি হলো রে ভাই, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি যা। যাচ্ছি দিদি যাচ্ছি। আরে দাঁড়াও, এসে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছ, কি ব্যাপার? না মানে ওই আমার মায়ের ভীষণ অসুখ হয়েছে, সেই খবরটাই জানাতে এসেছিল। কি রে ভাই, তুই যা তাড়াতাড়ি যা, মায়ের শরীর খারাপ তো। যাচ্ছি দিদি যাচ্ছি। দাঁড়াও, তোমার হাব ভাব দেখে আমার সন্দেহ হচ্ছে। দেখি তোমার ব্যাগটা দেখি। না না, ওর ব্যাগে কিছু নেই। আপনি আমাকে চোর সন্দেহ করছেন জামাইবাবু? ভাই তুই চলে যা, ভাই তুই চলে যা। দেখি ব্যাগটা দেখি। ব্যাগে কিছু নেই, ছাড়ুন ব্যাগটা। বল, কেন আমার টাকা চুরি করেছিস? বল রাস্কেল। ও কিছু করেনি, আমার দোষ। আমি আলমারি থেকে টাকা বের করে ওকে আমি দিয়েছি। যত শাস্তি দিতে হয় আমাকে দাও, ওর কোনো দোষ নেই। ওকে মেরো না, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না। তুই আমার আলমারি থেকে টাকা চুরি করেছিস, কেন করেছিস শয়তানি? আপনি আমার দিদিকে মারবেন না। আমার দিদি আপনার টাকা চুরি করেনি, আমি আপনার টাকা চুরি করেছি। আপনি আমায় পুলিশে দিন। হ্যাঁ তাই দিতাম, কিন্তু তুমি সম্পর্কে আমার বইয়ের ভাই। শুধুমাত্র এই কারণে আজ তোমাকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার এ বাড়িতে যেন তোমার ছায়া না পড়ে, মনে রেখো।
আমার জন্য তোকে অনেক লাঞ্ছনা সহ্য করতে হলো রে দিদি। মোহন, আমাকে তুই ক্ষমা করে দে। মোহন, তুই তোর হতভাগিনী দিদিকে আর কি দেখতে এ বাড়িতে আসবি না? না রে দিদি, তবে যদি কোনোদিন তোর স্বামীর মুখোমুখি দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে পারি, আমি সেই দিনে এই বাড়িতে আসবো। মোহন তাহলে জানবি, এটাই আমার ভাই, আশা। মোহন ভাই, কি হয়েছে? তুমি এখানে এখনই শিগগির চলো। কাকিমা, কি হয়েছে আমার মায়ের? বিমলা, মায়ের কি হয়েছে? কাকিমা, মায়ের কি হয়েছে? কাকিমা নেই। না, মা, মা গো, তুমি কোথায় গেলে মা? তুমি কোথায় গেলে? মাঝে চলে গেছে বহু দূরে, চলে গেছে বহু দূরে, চির দুঃখিনী মাঝে নদী চলে গেছে বহু দূরে, চলে গেছে বহু দূরে, যতই ডাকি মামা বলে আসিবে না সে যে ফিরে, চলে গেছে বহু দূরে, চির দুঃখিনী মাঝে নদী চলে গেছে বহু দূরে, চলে গেছে তুমি কোথায় মা? ওহে মানিক চান, হেলারে তোর করোনা ভাইরাসের ফাঁদ। বলি ফান তো ফেলেছো, কিন্তু সেই ফাঁদে শিকার ধরা দেবে তো? ধরা দেবে কি কইছ চলো না, ধরা দিয়া তো বইসে আছে। মানে? মাইনটা হইল গিয়া খুব সোজা। এখানে আসায় আমাদের তো আগেই প্ল্যান আমরা শুরু করিয়া দিয়েছি, এবার শুধু আমাদের কাজ হইল ওই ফাঁদটাকে গোটানো। কি বললে তুমি? আমাকে ভবিষ্যৎ বানানোর লোকই তো এইখানে আমাদের আশা চলো না। এই, থামো তো। ভবিষ্যৎ বলি, এই যে এতদিন ধরে তোমাকে এখানে নিয়ে এসে তুলেছি, এতদিনের মধ্যে তুমি কি কাজের কাজটি করতে পেরেছো শুনি? মরণ দোষা কোথাকার। বলি রুগী সেজে ঘুরে বেড়াচ্ছ আর ভালো মন্দ গিলছো। বলি ভবিষ্যতের ভাবনাটা কবে ভাববে শুনি? এর জন্য আগে আমি তো অনেক আগেই চাল চালিয়া দিয়েছি চলো না। আবার চাল? হ্যাঁ, এক একটা কামের জন্য অন্তত পাঁচটা চাল চালতে হইবে চলো না, কারণ কোয়া তো যায় না কোন চালটা চাল হইব আর কোন চালটা বানচাল হইব। অত শত আমি বুঝি না বাপু, আমার টাকা চাই, টাকা, অনেক টাকা চাই। যে টাকা লোভ দেখি তুমি আমাকে ফাঁসিয়েছিলে। এখন বুঝেছি, স্যার আমি তো নিজেই পয়সা গেছি। কি বললে তুমি? না মানে তোমাগো মধ্যে একটা লোভের হায়না বাসা বাঁধে আছে, সেটা আমি অনেক আগেই বুঝতে পারি আছি। তার মানে? মানে হইল গিয়া আমি সারা যাতে খচ্চর হইল, তুমি হইলে গিয়া স্বভাবে খচ্চর। হ্যাঁ, নইলে কেউ দাদার পোলাটারে
কেউ সর্বনাশের কথা চিন্তা করতে পারে চলো না? চিন্তা করতে পারি, তাই তো ওদের সর্বনাশ না করলেই আমার পোষ মাস আসবে কেমন করে? আরে বাবা তুমি চাল চালাও, আরে লক্ষ্মী করে চাল চালাও। যেমন করে হোক দাদার সমস্ত সম্পত্তি আমার হাতের মুঠোয় চাই। হ্যাঁ, সেই সম্পত্তি তো হাতে নিয়ে আমরা দুজনে মিলে গাইবো। বলো হরি বল, হরি বল, বলো হরি বল, এসে গেল পেছে গেল কালী রামের দোল। বলো হরি বল, হরি বল, বলো হরি বল, ফেসে গেল মানিক চাঁদের ঢোল। কে 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 আপনি? কি আমি কি দেখছি? এই যে সারা গিরগিটির বংশধর, এই তো দুটো রূপ পাল্টা নয়, এরা বহুরূপীকেও হার মানায়। কে কে বটা তুই? একই অঙ্গে এত রঙ্গ, না জানে কি না ভুজঙ্গ। আই পাগলা, যা দূর হয়ে যা এখান থেকে। তিষ্ঠ তিষ্ঠ, তোমার ফসফসটাও একবার যাচাই করে দেখি। ও তো শুধু ছবলেই আছে, না গলনও আছে। যা চলে যা এখান থেকে বলছি। যাবো হে গিরগিটি মশাই, যাব। তার আগে তুমি যতবার টিক টিক করবে তার কতখানি সঠিক কতখানি বেঠিক তার হিসাব নিয়ে যাই। কি বললি পাগলা? তোমরা যতই সাধুদারে তোমাদের শয়তানি চেহারাটা লুকিয়ে রাখার চেষ্টা করো না কেন, এই মহাকালের আয়নায় তোমাদের আসল চেহারাটা ফুটে উঠবেই। তাতে তোর কি রে মোড়া? তুই কেন উপজাতক হয়ে এখানে গান দিতে এসেছিস? জ্ঞান নয়, আমি তোমাদের সাবধান করতে এসেছি। কিসের সাবধান? তোমাদের ভাবের ঘরে চোর ঢুকেছে গিরগিটি বসে, তোমাদের কুকর্মের গোপন কক্ষে 31 ছিদ্র দিয়ে সত্যের আলো ঢুকে পড়েছে। তোমাদের সেই সত্যিটা ফাঁস হলো বলে কথা। এই শালা, যা যা এখান থেকে। আর তুই কি সত্য জানিস আমাদের? তোমার বুকে হাত রেখে স্মরণ করে দেখো তো, স্বার্থের মোহে কোন সত্যকে তোমরা গোপন করতে চাইছো? সম্পদের লোভে কোন বিশ্বাসকে তোমরা গোপন করেছো? তোমরা বেঈমান, তোমরা বিশ্বাসঘাতক, তোমরা খুনি। এবার শালা তোরে আমি সত্যিকারে খুন করবো রে শালা পাগলা। পারবে না হে গিরগিটি মশাই, তা তোমরা পারবে না। তোমাদের যে গোপন সত্য মিথ্যা ভিতের উপর দাঁড়িয়েছে, সে ভিতটা আমি নড়িয়ে দিয়েছে। সে মুখোশের আড়ালে তোমাদের শয়তানি চেহারাটা লুকিয়ে রেখেছে, তা আমি ছিঁড়ে ফেলেছে। তোমাদের আর নিস্তার নেই গিরগিটি মশাই, নিস্তার নেই। তোমরা সাবধান। কি কইলি পাগলা? তোমাদের বসিবে যে গোকুলে বাড়িছে সে। কে কে ওই লোকটা? আর কি বা সত্য কথা জানে কইছে? তবে কি না 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 আর কেমনে হইব? তাহলে কি ওর ভাবনার সঙ্গে আমার ভাবনাটা মিলতেছে না? তার আগে আমাকে অনুসন্ধান করে দেখতে হইব কে ওই পাগলাটা। ও কি সত্যি পাগলা না অন্য কেউ? আর যদি আমার ভাবনার সঙ্গে ওর ভাবনাটা মিলিয়া যায়, তাহলে শালাকে আমি একবারে খতম করিয়া দেব। তখন থেকে বিড়ির কি সব ভেবেই চলেছে শুনি? না মানে এই পাগলাটারে দেখিয়া আমার মাথায় একটা চাল আসে। আরে বাবা, আবার চল। হ্যাঁ চলো না, চাল। তবে সেই চাল আমি অনেক আগে থেকেই শুরু করিয়া দিয়েছি।
মানেটা সেই ফাঁদেই তো ফাঁদে পা দিতে চলেছে। যে আমি ফাঁদ জলাক আগেই ফেলে দিয়েছি, সেই ফাঁদে কোনো না কোনো শিকার আমার পড়বে। হ্যাঁ তুমি তোমার কাম করবে। তুমি তোমার কাম করিয়া যাও আর আমি আমার কাম করিয়া যাই, কিন্তু সাবধান, লক্ষ্য রাখবে সরষার মধ্যেই কিন্তু ভূত লাসা বেড়াচ্ছে। আমি সাবধান করিয়া দিলাম, কথাটা তুমি মনে রাখবা। না কেউ কোনোদিন জানতে পারবে না, আর যেদিন জানতে পারবে সেই দিন একেবারে সব কিছু কি শ্মশান হয়ে যাবে পিসিমা? কিছু নয় বাবা, কিছু নয়। জানিস আমি তো শুধু আমার নিজের কথাই ভাবছি বাবা। আমার ওই পঙ্গ রোগের স্বামীটাকে নিয়ে আমার যে একেবারে সব শেষ হয়ে গেল। ছি পিসিমা ছি, অমন কথা বলতে নেই। পিসে মশাই শুনলে ভীষণ কষ্ট পাবে যে। তোর পিসে মশাইয়ের জন্যই তো আজ আমার জীবনটা নষ্ট হয়ে গেল রে ঋতু। আরে ওই রোগী বেকার পঙ্গু স্বামীটাকে আমি যদি ওকে বিয়ে না করতাম তাহলে আমার জীবনটা এইভাবে শেষ হয়ে যেত না রে ঋতু। এর যে আমার বিধবা হয় অনেক ভালো। পিসিমা ও কথা বলো না পিসিমা। বলতে আমি চাই না রে বাবা, বলতে আমি চাই না, কিন্তু কিন্তু তোদের এই সব কষ্ট দেখে আমার যে বুক খারাপ ফেটে যাচ্ছে। একটা বেকার পঙ্গু মানুষকে জোর করে তোদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এই যে আমার কি কষ্ট, আমার মনে দুঃখ আমি কাউকে বলে বোঝাতে পারছি না রে ঋতু, কাউকে বলে বোঝাতে সেই পারছি। কষ্টটাকে সমান ভাগে ভাগ করে নেওয়াই তো মানবিকতা। দাদা আজ তো দুঃখ কষ্ট দেখে যদি আমার চোখে জল না আসে তাহলে কিসের আমি তোর বড় ভাই, তোর সঙ্গে আবার কিসের রক্তের সম্পর্ক রেখে তোমাকে। আজ তুই আমার বোন, তুই আমার সন্তানের মতো, তাই তো সব দুঃখ কষ্ট দায়ভার বহন করায় আমার কর্তব্য। দাদা এই সম্পত্তির অর্ধেক অংশ আমি তোর নামে লিখে দিয়ে আমি তোদের নতুন করে ভবিষ্যৎ গড়ে তুলব। ভবিষ্যৎ ভবিষ্যৎ তোমায় গড়ে দিতে হবে না দাদা, আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই গড়ে নেব। তার জন্য অর্ধেক নয়, পুরো সম্পত্তিটা আমার চাই। পিসিমা কি ভাবছো পিসিমা? না বাবা না, আমি কিছু ভাবছি না দাদা। আবার সম্পত্তির ঝামেলা কেন দাদা? তোমার আশীর্বাদ ছাড়া আর আমি কিচ্ছু চাই না দাদা, আর আমি কিচ্ছু চাই না, আর আমি কিচ্ছু চাই না। বাবা পিসিমা হঠাৎ করে এমন করে কেঁদে উঠলো কেন বাবা? ছলনা হচ্ছে আমার বড় অভিমানী। দেখিস আমার অবর্তমানে ওই জন্য কোনো কষ্ট না পায়। সেসব নিয়ে তুমি কিছু ভেবো না বাবা, কিন্তু আমার একটা বিষয়ে ভীষণ চিন্তা হয়। দাদা ওদের কাউকে ভালো চোখে দেখে না, প্রচন্ড আক্রোশে চিৎকার করে বলে মেরে ফেলবো, কাকে মেরে ফেলবি তুই? বালে গলা টিপে মেরে ফেলবো। কাকে মেরে ফেলবি তুই? ওই ওই থটানি পিটি থাকে। কেন বাবা? পিসিমা কি করেছে? ও ও বলে কি না ওই মেম সাহেব নাকি আমার বউ হয়ে গেছে। আচ্ছা বাবা, এ ভাই তুই বল না, বল ওই মেম সাহেব কি আমার বউ হতে পালেনি? পালে না রে, পালে না, পালে না, মেম সাহেব আমার বউ হতে পালে না।
ঠিকই বলেছিস বাবা, ওসব কথা ভাবা অন্যায়, মহাপাপ। মহাপাপ? কিন্তু কিন্তু স্বপ্ন দেখা কি পাপ নয় বাবা? স্বপ্ন? কিসের স্বপ্ন দেখিস তুই? ওই 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 মেম সাহেবের স্বপ্ন। মেম সাহেবের স্বপ্ন? গো হ্যাঁ, ওই ওই স্বপ্নে আমি অনেকবার মেম সাহেবকে দেখেছি। মেম সাহেব আমার সামনে ওই আলতা লাগা পায়ে হাত পরে শাড়ি পরে এসে শুধু বাল আমাকে বলতে, আমি তোমাকে ক্ষমা করবো না, তুমি শয়তান, আমি তোমাকে ক্ষমা করবো না, ক্ষমা করবো না। খোকা, খোকা। দাদা তুমি একটু শান্ত হও, দাদা তুমি একটু শান্ত হও। তুমি যে কাঁদলে আমাদের যে ভীষণ কষ্ট হয় দাদা। ওসব স্বপ্ন টপ্ন সত্যি হয় না, ওসব ভেবে একদম তুই মন খারাপ করবি না। শুধু একটি বার তুমি আমাকে আমার মেম সাহেবের কাছে নিয়ে যাবে বাবা। আমি শুধু তার পা দুটি ধরে বলবো, মেম সাহেব আমি মুক্কু চুক্কু আবার গোবার তেলে না বুঝি আমি হয়তো অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো, দাদা তুমি আমাকে ক্ষমা করো। আমি নিশ্চয়ই সেই মেম সাহেবের কাছে নিয়ে যাব, সে নিশ্চয়ই সে ক্ষমা করবে, তুই দেখিস সে নিশ্চয়ই সে ক্ষমা করবে। কি হয়েছে নন্দদা? কি হয়েছে নন্দদা? তুমি ডাকতে ছুটে এলে কেন? তিনি আসছেন গো, তিনি আসছে। তিনি কে? খোকা বাবু, সেই মেম সাহেব। দাদা আসছে। মেম সাহেব? মেম সাহেব বলে আর আমাকে লজ্জা দেবেন না। আমি বাংলার বধূ হয়ে আমার শ্বশুর বাড়িতে আমি এসেছি। শ্বশুরবাড়ি? তুমি এখান থেকে চলে যাও মেম সাহেব। তোমার অনেক বড় ক্ষতি হইতে হবে, অনেক বড় ক্ষতি। স্বামীর ঘরে এলে স্ত্রীর কোনো ক্ষতি হয় না। স্বামী আপনি কাকে ভাবছেন? যে আমার স্মৃতিতে প্রথম সিঁদুর পরিয়ে দিয়েছে তোমার দাদা। কথা শুনো মা, কথা শুনো। খেয়ালে বসে আজ তুমি যা করতে চলেছো সেটা হয়তো তোমার জীবনে বড় ভুল হয়ে যাবে। শিক্ষা দীক্ষা যোগ্যতায় আমার ছেলে তোমার যোগ্য নয়। আমি আমার শিক্ষা দীক্ষা দিয়ে আমার স্বামীকে আমি যথাযোগ্য মর্যাদা করে করব। আপনি আমাকে আশীর্বাদ দিন বাবা। না না না, না, তুমি তো যাও বলছি। এবার তুই ওকে চলে যেতে বল না। তুমি ওকে চলে যেতে বলো না, ওরা জানতে পারলে আমায় মেলে ফেলবে গো, আমাকে একেবারে মেলে ফেলবে। শুনলেন তো? আপনাকে দেখে আমার দাদা কেমন চিৎকার করে উঠলো। তুমি যাও মেম দয়া সাহেব, করে আপনি এখান থেকে চলে যান। তুমি চলে যাও এখান থেকে। না, চলে যাও। আমার বৌমা আমার বাড়ি থেকে কোথাও যাবে না। বৌমা? বাবা হ্যাঁ, না, আমার বউ যখন একটা অযোগ্য ছেলেকে মেনে নিয়ে স্বেচ্ছায় মাটির কুঠিরে এসেছে, আমি তার কোনো মর্যাদা করব না। আমি